স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মধ্যে সাথে আছে আমি শামীম জাহেদি। চট্টগ্রাম বন্দর থেকে নদীপথে পানগাঁও টার্মিনালে কন্টেনার আনা নেওয়ার খরচ রেলপথে প্রায় দ্বিগুণ। এ কারণে ১.৫ বছরেও গতি আসেনি সম্ভাবনা এই নৌপথে। তবে পরিবহন খরচ কমানোর কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। আজ আমরা আলোচনা করব পানগাঁও টার্মিনাল। এ নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন বিজিএমের সহসভাপতি শহীদুল্লাহ আজিম। তবে মূল আলোচনা যাওয়ার আগে দেখে নেব একটি প্রতিবেদন। ঢাকার কেরানীগঞ্জের পানগাঁওয়ে প্রায় ২০০ কোটি টাকা ব্যয়ে দেশের প্রথম নদীকেন্দ্রিক অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল নির্মাণ করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ২০১৩ সালের নভেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন এই টার্মিনালের। কিন্তু গেল ১.৫ বছরে এই টার্মিনালে কন্টেইনার হ্যান্ডেলিং হয়েছে মোট ১১০টি, অথচ বছরে ১ লাখেরও বেশি কন্টেইনার হ্যান্ডেলিংয়ের ক্ষমতা রয়েছে এই টার্মিনালের। ব্যবসায়ীদের অভিযোগ, অতিরিক্ত খরচ সহ নানা কারণে সচল করা যাচ্ছে না এই টার্মিনাল। উভয় পক্ষে যে আমাদের কন্টেইনার ইয়ার্ড যেটা আছে তার নিরাপত্তা জোর করতে হবে। দ্বিতীয়ত, আমাদের সময় মতো জাহাজগুলো পরিবহন করতে হবে। আরেকটা হলো আমাদের মূল্য যেটা আছে সেটা সহনীয় পর্যায়ে নিয়ে আসতে হবে। আমাদের কন্টেইনার সার্ভিসে যে পয়সা লাগে, হয়তো ১০,০০০ ১১,০০০ টাকা লাগে, এর কাছাকাছি ভাড়াটা এবার কাছাকাছি থাকতে হবে। টার্মিনাল চালুর আগে বলা হয়েছিল চট্টগ্রাম বন্দর থেকে রেলপথে ঢাকার কমলাপুর অভ্যন্তরীণ ডিপোতে কন্টেইনার পাঠাতে যে পরিমাণ খরচ লাগে নৌপথে লাগবে তার চেয়ে কম। কিন্তু টার্মিনাল চালুর পর দেখা গেছে নদীপথে কন্টেইনার আনা নেওয়ার খরচ পড়ছে বেশি। তবে এই নদীপথকে আরও সচল করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলছে কর্তৃপক্ষ। ট্রেনের ভাড়ার সাথে হয়তো ভেসেলের ভাড়াটা সেভাবে ম্যাচ করা হয়নি। আমাদের যে ট্যারিফ হয়েছে সেই ট্যারিফটা এখন রিভিশনের জন্য নৌ পরিবহন মন্ত্রণালয় কাজ করছে, অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে খুব সহসা এটা হয়তো একটা রিভাইজ ট্যারিফ আসবে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিজস্ব ৩টি জাহাজে এই রুটে পণ্য পরিবহন করা হচ্ছে। আর এই প্রতিটি জাহাজের ধারণ ক্ষমতা ১০০টি কন্টেইনার হলেও বর্তমানে ১০ কন্টেইনারেরও কম পণ্য আনা নেওয়া হয়। আশরাফ আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। জনাব শহীদুল্লাহ আজিম, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। আজ আমরা আলোচনা করছি, আমরা প্রতিবেদন দেখলাম যেখানে বলা হচ্ছে পানগাঁও নৌপথের যে টার্মিনাল, যেখানে পণ্য আনা নেওয়ার ক্ষেত্রে চট্টগ্রাম থেকে রেলপথের চেয়ে দ্বিগুণ খরচ। কিন্তু আমরা সবসময় জানি যে নদীপথের খরচ সবসময় কম হয়। এখানে এক অদ্ভুত ট্যারিফ তৈরি করলো, মানে ট্যারিফ কে নির্ধারণ করলো, কেন হলো? নির্ধারণ তো কর্তৃপক্ষই করে, নির্ধারণ করে, কিন্তু তা আমার মনে হয় তাদের একটা মাথায় একটা চিন্তা থাকতে হবে যে আমাদের রেলপথে বা স্থলপথে যে ভাড়া হয়, ভাড়াটা অবশ্যই একটা বড় ফ্যাক্টর, এটা সহনীয় পর্যায়ে আনতে হবে। কোনো অবস্থায় আমি রেলপথ বা স্থলপথে ভাড়া দিয়ে আমি নিব না। কারণটা হলো পানগাঁও থেকে সেই মালটা পরিবহন করে আমার নিয়ে যেতে হবে গাজীপুর, আশুলিয়া, ভালুকা, সাভার, সেখানে একটা বিরাট খরচ আছে। তখন আমার যারা শিপার যারা আছে, আমরা চিন্তা করবো যেখানে আমার কম হবে ভাড়া, আমি সেখানে যাবো। তা এখানে দেখা যায় আমাদের ১ লক্ষ কন্টেনার আনা করতে পারে, সেখানে আসে মাত্র ১০০, যা দেখা গেল প্রতিবেদনে। এটা খুব দুঃখজনক ব্যাপার। আর নৌপথে আমি আপনাকে বলি যে আমরা 2021-এ $50 বিলিয়ন এক্সপোর্ট করব, আমাদের এক্সপোর্ট দ্বিগুণ হবে, সেখানে একটা ভালো একটা ভূমিকা রাখতে পারে নৌপথ। কিন্তু এখানে ভাড়া যদি বেশি হয় এবং আমাদের শিডিউল টাইমে ভেসেল আনা না করে, তাহলে কিন্তু এর বিপদ। আরেকটা প্রবলেম আমি বলবো আপনাকে, যে দেখা গেল যে ১০০টা কন্টেনার বহন করতে পারে, সেখানে মাত্র 10টা কন্টেনার আসে। অনেক সময় কর্তৃপক্ষ বসে থাকে আরো কন্টেনার আসুক, বসে থাকলে তো হবে না, আমাকে ফিডার ভেসেলটা ধরতে হবে, মাদার ভেসেলটা কানেক্ট করতে হবে। আমার কিন্তু সময় একেবারে সীমিত, আমাকে সময়ের মধ্যে আমাকে সব কাজ করতে হবে। তা নাহলে সেই আমার কিছু টাকা বাঁচানোর জন্য চিটাং থেকে মাল এনে আবার ইয়ারে করে পয়সা দিয়ে পাঠাতে হবে বাইরের কাছে, শুধু এটা কেউ চাইবে না। এইসব ব্যাপার বিবেচনা করতে হবে। করলে আমার মনে হয় পানগাঁও, আমরা এটা আমাদের জন্য ভালো একটা লক্ষণ যে আমরা দেখবেন আমরা আমাদের বাউসিয়া যে আমরা নতুন একটা স্পেশাল ইকোনমিক জোন করছি, সেখানে নদীপথে একটা বন্দোবস্ত আছে। তো সেটাকে আমরা চেষ্টা করছি যে চায়নার সঙ্গে মিলে যে এটা আমরা রোডের পাশাপাশি নদীপথ ব্যবহার করবো, এই জন্য কনজেশনটা আমরা এড়াতে। এই জন্য যারা কর্তৃপক্ষ যারা আছেন তারা চিন্তা করবেন যে শুধু পানগাঁও ভাড়াটাই না, এই পণ্যটা বহন করে নিতে হবে আমার সেই ঢাকার অন্য প্রান্তে, শহরের বাইরে, সেখানে একটা প্রচুর ভাড়া আছে। সব মিলিয়ে একটা সহনীয় পর্যায়ে যদি আসে, তাহলে হয়তো শিপারা চিন্তা ভাবনা করবে যে এটা ব্যবহার করার জন্য। আচ্ছা, যেটা আমরা বলছি যে উদ্দেশ্য করা হয়েছিল যে এখানে যদি কন্টেনার টানা নেওয়া যায় চট্টগ্রাম থেকে, নদীপথ এবং সড়কপথ এবং রেলপথ থেকে চাপটা কমবে। আসলে আলটিমেটলি কোনো চাপ কমছে না, কারণ যে ভাড়া, যে ট্যারিফ নির্ধারণ করা যায়, এতে কারো উৎসাহ নাই। আর এছাড়া আর কি কোনো বিকল্প আছে যে চট্টগ্রাম থেকে ঢাকায় মালপত্র আনবার ক্ষেত্রে
আর পরিবহনের ক্ষেত্রে আমি যদি রপ্তানিমুখী পণ্য পরিবহন ক্ষেত্রে আর কোনো বিকল্প আছে? আর বিকল্প আমাদের সেই 4 লেনের স্বপ্ন মানে 5 বছর ধরে আমি বলছি হচ্ছে, হবে ইত্যাদি, এখন মধ্যে অনেক কাজ বাকি আছে। তারপরে আমাদের মাননীয় যোগাযোগ মন্ত্রী বলেছে হয়তো এই বছর ডিসেম্বরের ভিতরে চালু হবে। সেটা যদি চালু হয় তাহলে আমাদের ইসের পাল আনানোর ব্যাপারে অনেক একটা প্রেশার কমবে, কনজেশন কমবে। আর রেলপথ, নদীপথ, স্থলপথ এই 3 ছাড়া তো কোনো ওয়ে নেই। এখন আমরা ভেবেছিলাম যে নদীপথ হলে আমাদের অনেক উপকার হবে, আমাদের রাস্তাঘাটের জ্যামটা কমবে, ভীষণ জ্যাম কমবে, এবং সহনীয় পর্যায়ে ভাড়া থাকলে স্থল থেকে বা রেলপথ থেকে আমাদের ভাড়াটাও কম হবে, আমাদের প্রোডাকশন কস্ট কমে যাবে। কিন্তু এখন দেখা যায় চিত্রটা একেবারে উল্টো, প্রোডাকশন কস্ট আরও বেড়ে যায়। জানি না এই ধরনের প্রকল্প নেওয়ার ক্ষেত্রে নিশ্চয়ই সার্ভে করা হয়েছিল, নিশ্চয়ই ফিজিবিলিটি স্টাডি করা হয়েছিল। এখন আমি জানি শুধু কি ট্যারিফের সমস্যা নাকি আরো সমস্যা ছিল, আপনি আসলে বলতে পারেন? ট্যারিফে একটা সমস্যা আছে, আর একটা সমস্যা আছে সবচেয়ে বড় সমস্যা, যেটা হলো যে শিডিউল টাইমে ভেসেলটা আসা যাওয়া করাটা। আচ্ছা, এবং নারায়ণগঞ্জ থেকে যে পানগাঁও থেকে আপনাকে যখন মালপত্র ঢাকা এবং অন্যান্য জায়গায় নিতে হচ্ছে, গাজীপুরে নিতে হচ্ছে, এই খরচটা কি আপনার কেমন হয়? সেটা কি অফসেট করা সম্ভব কোনো হবে? আমার মনে হয় আরো 5-6 হাজার টাকা একটা ট্রাকে পড়ে যাবে যদি পানগাঁও থেকে আবার যায় গাজীপুরে, বেশি হতে পারে। তো আমাকে তো ক্যালকুলেশন করতে হবে সেই কন্টেনার ভাড়া প্লাস আমাদের এই এখানকার সড়ক পথে যে মালটা যাবে, সে দুটো মিলেই সমন্বয় করে আমার ভাড়াটা ক্যালকুলেট করতে হবে। তো তখন দেখা যায় প্রচুর ভাড়া পড়ে যায়। এবং যারা মানে নীতি নির্ধারণ যারা করে, সব জায়গায় লাভ করলে হবে না। এটা কিছু কিছু ব্যাপার আছে যেখানে আপনার রাস্তার চাপ কমাবেন, কনজেশন কমাবেন, পোর্টের অবস্থা আমাদের ভালো করব, এক্সপোর্ট গ্রোথ আমরা করব। তো সেখানে যদি মিনিমাম একটা লাভে যদি হয়, আমার মনে হয় সেখানে ওভাবে করা উচিত। সব জায়গায় কমার্শিয়াল দৃষ্টিভঙ্গি দেখলে হবে না। আচ্ছা, আমরা বলছিলাম যে আমরা যদি আমাদের ভিশন যেটা আছে যে আমরা আমাদের গার্মেন্টস এক্সপোর্টকে আরও বাড়াতে চাই, সেই বাড়াতে হলে আমাদের যে বটলনেক আছে, যেমন এটা কথা বলা হচ্ছিল যে আমরা চট্টগ্রাম বন্দরে ঠিকমতো বাড়াতে নিতে পারছি না, বা চট্টগ্রাম বন্দরের এফিসিয়েন্সি নিয়েও প্রশ্ন কথা আসছে। এইগুলো সামনে আপনি কী ধরনের চ্যালেঞ্জ দেখছেন, যেটা আমরা গার্মেন্টস এর রপ্তানিকে আসলে আরও যদি বৃদ্ধি? একটা ভালো প্রশ্ন করলেন যে আমরা কিন্তু শুধু স্বপ্ন দেখি, এর ভিতরে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে চাই না। আপনি দেখেন $50 বিলিয়ন করতে হলে আমার যে অবকাঠামো যেটা আছে সেটাকে ডাবল করতে হবে। আমি 25 বিলিয়ন থেকে 50 বিলিয়ন যাব, আমি এই অবকাঠামো কিন্তু আমার চলবে না। তো আমাকে সাইমালটেনিয়াসলি সেগুলো উন্নত করতে হবে, এর চিন্তা ভাবনা করতে হবে। যারা নীতি নির্ধারণ করেন তাদেরকে এসব মাথায় রাখতে হবে যে আমাদের আপনি দেখেন বোম্বেতে কিছুদিন আগে দেখলাম একটা রাস্তা চালু করলো 100 বছরের চিন্তা ভাবনা করে। 100 বছর পরে সেখানে জনবল কীভাবে থাকবে, লোড কী হবে, সব চিন্তা ভাবনা করে। তো আমরা সব কিছু বলি পিস মেলে, সকাল বিকালে একটা প্ল্যান করে ফেলে, এভাবে করা আমার উচিত হবে না। এখন পৃথিবীতে সবাই খুব কম্পিটিশন, যাচ্ছে তাই করে করলে হবে না, চিন্তা ভাবনা করে করতে হবে। আর অনেকগুলো অন্তরে আছে, আমি বলবো অবকাঠামোতে একটা আছি, সেকে উন্নতি করতে হবে। ডিপ সি পোর্ট যেটা আছে, চায়নার সঙ্গে আলাপ হচ্ছে, চায়না দিয়ে যেটা কথা হচ্ছে, জি চায়না দিয়ে সেই ডিপ সি পোর্টটা নিতে পারে, তারা আমাদের ডিপ সি পোর্ট উন্নতি করতে পারে, কাজ শুরু হতে পারে, তাহলে দেখবেন আমাদের অনেক টেরিফ আসবে। সিঙ্গাপুরে কিন্তু তাদের একমাত্র সিপোর্ট থেকে তাদের পয়সা ইনকাম, সোর্স অফ ইনকাম সিপোর্ট। তো আমাদের এত বড় একটা বন্দর আছে, সেখানে যদি আমরা পরিকল্পিতভাবে ডিপ সি পোর্ট এগুলো আমরা যে কাজ করি, সরকার টেরিফ অনেক বেড়ে যাবে এবং আমাদের লিড টাইম কমে যাবে। ওশেন গোয়িং ভেসেলগুলো আমাদের চিরাং আসে না, সেটা আমাদের ফিডার ভেসেলে করে সিঙ্গাপুর নিয়ে কলম্বো নিয়ে যেতে হয়। তাহলে ওশেন গোয়িং ভেসেলগুলো যদি আমাদের এখানে আসে, তার 7 দিন 8 দিন আমার লিড টাইম কমে যাবে। অ্যাবসলিউটলি, ধন্যবাদ জনাব শহীদুল্লাহ আজিম, আপনাকে ধন্যবাদ। আমাদের সময় হচ্ছে বিরতিতে যাবার, বিরতিতে যাবার, ফিরছি শীঘ্রই, সাথেই থাকবেন। স্বাগত একবার খাতুনগঞ্জ থেকে মধ্যে ছিল। আজ আমরা আলোচনা করছি পানগাঁও টার্মিনাল নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বিজিএম এর সহসভাপতি শহীদুল্লাহ আজিম। জনাব আজিম, আপনাকে স্বাগত জানাচ্ছি আরেকবার। আমরা একটু অন্য বিষয়ে আপনার সাথে আমি আলোচনা করতে চাই গার্মেন্টস শিল্প নিয়েই। সেটা হচ্ছে যে যেটা হয় প্রতি বছরই সরকার ঈদের সময় বা গার্মেন্টস ফ্যাক্টরিগুলোর বেতন এবং বোনাস দেওয়ার কথা ঘোষণা করে থাকে। এবারও সরকার ঘোষণা করেছেন যে 10ই জুলাই মাসের মধ্যে বেতন এবং বোনাস দেওয়ার কথা ঘোষণা করে থাকে। এবারও সরকার ঘোষণা করেছেন যে 10ই জুলাই মাসের মধ্যে বেতন এবং 14ই জুলাইয়ের মধ্যে বোনাস দিতে হবে সবগুলো গার্মেন্টস ফ্যাক্টরিতে। কি অবস্থা? সরকার ঘোষণা
করেছে 10 তারিখ বেতন দিতে হবে, এটা নতুন কোনো কথা না। এটা আমরা 10 তারিখে ভিত্তিতে দিই। আমাদের অ্যাটলিস্ট 5 থেকে 10 তারিখের ভিতরে সব ফ্যাক্টরি টাকা পয়সা দেয়, বেতন ভাতা বেতন সব ফ্যাক্টরি দেয়। তো এখন আর সেই সময় নেই যে বেতন ছাড়া কোনো ফ্যাক্টরি চলবে। সবাই যারা আছে ফ্যাক্টরি মালিকের মাইন্ডসেট একেবারে চেঞ্জ, সবাই বুঝতে পারে যে শ্রমিকদের পয়সা দিবে, আমার ফ্যাক্টরি চালাতে হবে। আমরা কিন্তু 10 তারিখ ভিত্তিতে সবাই বেতন ভাতা দিয়ে দিই, বেতন দিয়ে দিই। আর এবার বোনাস যেটা আছে সেটা হয়তো আমাদের 18 তারিখে ঈদ যদি হয়, 16 তারিখে ফ্যাক্টরিগুলো বন্ধ হবে। তবে এখানে শ্রমিকদের একটু বন্ধ আছে 15 তারিখে, আমরা 15 তারিখে, এই জন্য আমরা 14 তারিখেই সরকার যারা বলেছে 14 তারিখের ভিত্তিতে বোনাস দেওয়াটা আমাদের 14 তারিখ ভিত্তিতে সমীচীন হবে, দেওয়া উচিত। আর 10 তারিখের ভিত্তিতে আমরা অ্যাজ ইউজুয়াল বেতন আমরা 10 তারিখের ভিত্তিতে দিব। এবং যারা বিজিএম এর তালিকাভুক্ত যেসব প্রতিষ্ঠান তারা সবাই দেয়, এবং এটা আপনি জানেন। এটা আপনি দেখবেন যে গত কোরবানি ঈদে আমাদের কোনো ঝামেলা হয়নি, ইনশাআল্লাহ সব ফ্যাক্টরি সময় মতো দিয়েছে। এবং আমরা আশা করছি যে আমরা এবারে দিব। যদি আমরা একটা পর্যবেক্ষণ টিম আছে বিজিএমই মনিটরিং করে যে কোনো জোন ওয়াইজ কোনো অসুবিধা আছে কিনা, তা মনে হয় এখন পর্যন্ত আমাদের কাছে এরকম কোনো কিছু আসে নাই যে অসুবিধা হওয়ার কোনো কারণ। তবে একটা ফ্যাক্টরির ঝামেলা আছে যে বিদেশি মালিকানাধীন চুনজি সোয়েটার, এটা হলো কোরিয়ান মালিকানা ছিল, তাদের ফ্যাক্টরি বন্ধ হয়ে গিয়েছিল অনেক আগে। তাদেরকে হয়তো কিছু বেতন ভাতা বাকি আছে। এবং সোয়ান গামের একটা আছে, সেটাও চায়না অরিজিন মালিকের, বা দেশি কেউ না। তোরা মালিকটা হয়তো কিছুদিন আগে সুইসাইড করেছে মালিকটা, ওর ব্যবসা বাণিজ্যের কারণে। ওখানে কিছু টাকা শ্রমিকদের কিছু বকেয়া আছে। এই ব্যাপারে শ্রমিক লিডার যারা আছে এবং ব্যাংক এবং মালিক তারা চেষ্টা করছে। তো এই দুইটা ছাড়া আমি দেখি না। আপনি আশাবাদী যে এই সময়ের মধ্যে বেতন এবং বোনাস হয়ে যাবে গার্মেন্টস শ্রমিকদের? জি, ধন্যবাদ। আমি আরেকটা বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করি, উৎস কর। এবারে বাজেটে সবশেষে প্রথমে 1% বলা হয়েছিল, পরে 0.6% উৎস কর ট্যাক্স অ্যাট সোর্স নির্ধারণ করা হয়েছে। এটা শুধু গার্মেন্টস না, যে কোনো রপ্তানিমুখী পণ্যের ক্ষেত্রে করা হয়েছে। উৎস করের ব্যাপারে আমি বলবো যেটা 1% প্রস্তাবনা করা হয়েছিল। তো আমি জানি না কারা প্রস্তাবনা করেছে, এমন কোনো কিছু হয়ে যায় না, এমন কোনো কারণ হয়ে যায় না এখন একেবারে 3 গুণ বাড়িয়ে দিতে হবে। আমি জানি গত বছর আমাদের টার্গেট দেওয়া হচ্ছে $27 বিলিয়ন, এক্সপোর্ট টার্গেট। $27 বিলিয়ন থেকে আমরা 25 বিলিয়ন প্লাস কিছু আমরা করতে পারবো। অলমোস্ট আমরা $2 বিলিয়ন আমরা পিছনে আছি। তো উৎস করটা বাড়ানো কখন হবে যে আমাদের টার্গেট ফুলফিল করতে পারছি, আমাদের গ্রোথ বাড়ছে, আমাদের ব্যবসা খুব ভালো, তখন আমরা দেখবো যে উৎস করগুলো বাড়িয়ে দেবো। কিন্তু যেখানে আমাদের $2 বিলিয়ন আমাদের নিচে আছে, টার্গেটের নিচে আছে, সেখানে আমি কোনো কারণ দেখি না। তারপরেও 1% প্রস্তাব ছিল মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের বাণিজ্য মন্ত্রীর, ওনাদের কারণে 0.6 আসছে। ওনারা আমাদের বেশ সহযোগিতা করেছেন, এই জন্য 0.6 আসছে, এই জন্য ওনাদের ধন্যবাদ জানাই। কিন্তু সরকারকে চিন্তা করতে হবে যে এই সেক্টরে শুধু উৎসকারী কর না, আমাদের মাধ্যমে ইনডাইরেক্ট কতগুলো ট্যাক্স পাচ্ছে তারা, ব্যাংকের ট্যাক্স, পোর্ট, শিপিং লাইন, আমাদের যোগাযোগ, সবই তো এটাকে ঘিরে আছে। তো এক জায়গা থেকে আর কত ট্যাক্স প্রয়োজন? আমার মনে হয় এভাবে না করে ট্যাক্সের পরিধি বাড়াতে হবে। যারা ট্যাক্সের আওতায় যারা নেই তাদের আওতাভুক্ত করতে হবে। একজনকে বারে বারে এইভাবে ট্যাক্স করে দুর্বল করে দেওয়ার আমার মনে কোনো যুক্তি নেই। আপনি যথার্থই বলেছেন, কারণ বাংলাদেশে প্রায় 16 কোটি মানুষ, আমি যদি বলি সেখানে টিআইএন নম্বর আছে মাত্র 12 থেকে 13 লক্ষ মানুষের। এটা সত্যিই খুব দুঃখজনক। আমরা প্রায় বলে থাকি যে বেশি মানুষকে ট্যাক্সের আওতা আনতে হবে। আসলে আনার উপায় কি? কেন এত কম মানুষ ট্যাক্স দেয় বাংলাদেশে? তো এটাকে উৎসাহিত করতে হবে, তাদের বোঝাতে হবে। আপনি দেখেন পৃথিবীতে আমি জানলাম বিদেশে যখন আলোচনা করে তোমাদের দেশে এত আইন, আমাদের দেশে এত আইন নেই। আইন আছে আমাদের দেশে অনেক, কিন্তু ইমপ্লিমেন্টেশন নেই। আচ্ছা, তো যারা ট্যাক্স দেয় না, আদৌ যারা দেয় না, আমি জানি অনেক সমাজে অনেক সেই লোক আছে যারা দেয় না, বহাল তো বেরোতে থাকে। তো এদের দায়িত্ব কিন্তু এনবিআর এর, তাদের চিহ্নিত করতে হবে যারা ট্যাক্সের বহির্ভূত আছে। তো তাদের সবার কাছ থেকে যে ট্যাক্স নেওয়া হয়, যারা কম ইনকাম করে কম নাও। হ্যাঁ, সবাইকে যে আমার নট নিয়েছে যে সবাইকে একই ট্যাক্স দিতে হবে। কম ইনকাম করে কম দাও, 500 টাকা হলেও দাও, ট্যাক্স দাও, মিনিমাম ট্যাক্স দিতে, একটা মিনিমাম ট্যাক্স দাও। তাহলে দেখবেন যে আমাদের ট্যাক্সে অনেক বাড়বে। আর তা নাহলে দেখবেন যে আমরা একই সেক্টরে একই লোককে বারবার বিভিন্নভাবে আপনার ট্যাক্সে আপনার পর্যদস্ত করা মানে ঠিক হবে না এটা। আচ্ছা, ধন্যবাদ। আমরা বিরতিতে যাওয়ার আগে কথা বলছিলাম, তখন বলছিলেন আপনি যে 50 বিলিয়ন টার্গেট যদি আমরা এক্সপোর্ট করতে চাই, বাড়াতে চাই, অর্থাৎ প্রায় ডবল, এখন যেটা আছে আমাদের প্রায় 25 বিলিয়ন, সেটাকে আসলে 50 বিলিয়ন করতে হবে। সেই এক্সপোর্ট বাড়াতে হলে আপনি বেশ কিছু চ্যালেঞ্জের কথা বলছিলাম। আপনি বলছিলেন যে চ্যালেঞ্জগুলো কী কী। আপনি বলছেন এর পাশাপাশি
সকল ইনফ্রাস্ট্রাকচার আসলে সক্ষমতা বাড়াতে হবে, চিটাগং পোর্টের সক্ষমতা বাড়াতে হবে। আমরা প্রথমে শুরু করেছিলাম পানগাঁও দিয়ে, পানগাঁও চট্টগ্রামের যে নৌপথ ছিল সেখানে কথা, সামনে আসলে আর কি চ্যালেঞ্জ আছে যদি আমরা সত্যিকার অর্থে ডাবল করতে চাই আমাদের এই ইনকাম? আচ্ছা, প্রথমে আমি আপনাকে বলি যে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হবে। কিছুদিন আগে আমাদের হার্ভার্ড ইউনিভার্সিটিতে আমাদের একটা সেশন ছিল, চ্যালেঞ্জেস অ্যান্ড অপরচুনিটিস ইন আরএনজি সেক্টর অফ বাংলাদেশ। এই নিয়ে আমার প্রায় 9টা সেমিনার ছিল হার্ভার্ড ইউনিভার্সিটি। তো সেখানে এইসব আলোচনা আসছে যে ফার্স্ট অফ অল আমাদের দেখতে হবে যে এই শিল্পে বিনিয়োগ করতে হবে, বিনিয়োগ বাড়াতে হবে। বিনিয়োগ বাড়ানোর জন্য যা যা করণীয় দরকার তা করতে হবে। এই হঠাৎ করে গ্যাস বিদ্যুৎ বন্ধ করে দেওয়া বা যেগুলোকে এক্সপানশনে যাবে সেগুলো না পাওয়া, তাহলে কিন্তু হবে না। বিনিয়োগ অবশ্যই বাড়াতে হবে। আমাদের সীমাবদ্ধতা আছে, আমরা জানি। সীমাবদ্ধতার ভিত্তি আপনাকে রেস্টিং হোক আর যেভাবেই হোক, বিনিয়োগের ক্ষেত্রে মানুষকে আগ্রহান্বিত করতে হবে, উৎসাহিত করতে হবে। $50 বিলিয়ন আমরা যে ইনফ্রাস্ট্রাকচার আছে, আমি তো আপনাকে বলবো যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার আছে $18 বিলিয়ন এক্সপোর্ট করার মতো। আমরা গায়ে জুড়ে $25 বিলিয়ন 26 বিলিয়ন আমরা করি। তো এইভাবে কিন্তু চলবে না। আমি 50 বিলিয়ন কিন্তু করতে পারবো না। এক পর্যায়ে সমস্ত সাপ্লাই চেইন সবকিছু ভেঙে যাবে। আচ্ছা, তো আমাকে অবকাঠামোগত উন্নত করতে হবে। আমাদেরকে বিনিয়োগের জন্য গ্যাস বিদ্যুৎ যেগুলো আছে আবার পলিসি মেকিং করতে হবে। আমি আপনাকে বলি যে গ্যাসের ব্যাপারে আমরা বেশ কিছু কাজ করেছি। আমাদের সীমাবদ্ধতা আছে, আমরা সবই বুঝি। কিন্তু এই যে আমাদের সারের ক্ষেত্রে আমাদের 8% গ্যাস ব্যবহৃত হয়। আমাদের 17% গ্যাস লাগে আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য, আমার 5% লাগে আরএনজি সেক্টরে। তা সারটা কিন্তু আমি ইম্পোর্ট করে নিয়ে আসতে পারি। আমি তো আমার শিল্প কারখানা বন্ধ করে আমার সারকে আমি গ্যাস দেওয়ার আমি কোনো যুক্তি দেখি না। যেখানে 8% গ্যাস সারে ব্যবহৃত হয়, সেখানে যদি 3% কার্টেল করে 5% করা হোক, কিছু আমদানি করা হোক, এবং আমাদের আরএনজি সেক্টরে 5% গ্যাস দেওয়া হয়, সেখানে 40 লক্ষ লোকে আমরা কর্মসংস্থান করেছি। 3% বাড়িয়ে দাও, আমরা 20-25 লক্ষ লোকের কর্মসংস্থান করবো, প্লাস দেশে বিনিয়োগও বাড়বে। আমাদের এক্সপোর্ট যেখানে হচ্ছে $25 বিলিয়ন, সেখানে $50 বিলিয়ন বাড়বে। এইসব চিন্তা আমরা করতে হবে যে আমাদের ল্যাকিংটা কোথায় আছে, আমার লুফলগুলো কোথায় আছে, সেগুলো অ্যাড্রেস করতে হবে। তাহলে কিন্তু আমরা মনে হয় ভালো মতো সেগুলো অ্যাড্রেস করতে পারি, আমরা সেগুলো উত্তোলন করতে পারি, তাহলে দেখবেন আবার আগে বেরোতে হবে। আচ্ছা জনাব শহীদুল্লাহ আজিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের শেষ করতে হচ্ছে, তবে আমরা আশা করব যে আপনি যেটা বলছিলেন যে আরএমজি সেক্টরের জন্য যে চ্যালেঞ্জ রয়েছে, সেটা যদি $50 বিলিয়ন আমরা আমাদের রপ্তানি বাড়াতে চাই, সেটা একটা কথা বলে আমি শেষ করি। কথাটা হলো যে আমাদের ফ্যাক্টরি যেগুলো আছে রিলোকেশনের জন্য 40% ফ্যাক্টরি আমাদের ভাড়া শেয়ার বিলে যেগুলো বাইরে কাজ দিচ্ছে না, সেগুলোকে রিলোকেট করতে হলে আমাদের ফান্ডের দরকার। সেই ব্যাপারে আমরা বাজেটে রাখতে বলেছিলাম, রাখা হয়নি। আমার মনে হয় সরকার যদি চিন্তা করে আমাদের জন্য খুব ভালো। নিশ্চয়ই সরকার চিন্তা করবে। জনাব শহীদুল্লাহ আজিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মতো ছিল। আমাদের সাথেই থাকবেন, দেখা হবে।